ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব ৩৫। সুরভি আক্তার। সেমিস্টার ফাইনাল আজ থেকে সমাপ্ত। ভার্সিটি চত্বরে সমাগম ক্ষোভ। পরীক্ষা শেষ হলে ছেড়েছে সবাই। পরীক্ষা শেষে হল ছেড়েছে সবাই। এলোমেলো চারদিক। মাঝে দিন বিশেকের ছুটি আছে। এর মধ্যে শিশিরের সাথে তার দেখা হবে না হয়তো। আজ শেষ দেখা। ব্রেক শেষ না অবধি ওরা একজোট হবে না। আর পরীক্ষা শেষে তিন বান্ধবী বাইরে বেরিয়েছে। আজ ভার্সিটিতে আসেনি, অফিসে বেরিয়েছিল সে। বলেছিল ছুটির সময় মেঘা আর সাফাকে নিতে গাড়ি পাঠাবে, কিন্তু এখনও গাড়ি আসেনি। ভার্সিটির গেট পেরিয়ে সেই ক্যাফেটেরিয়াতে আজ দ্বিতীয়বার ঢুকেছিল ওরা তিনটে। টুকটাক খাওয়া দাওয়ার পাশাপাশি গল্পগুজবের মাঝে আজের নাম্বার থেকে কল আসলো। দুপুরে খাওয়া অফিস থেকেই বাড়ি ফিরেছিল লাঞ্চ ব্রেকে। ভাবলো এদের দুটোকে একেবারে নিয়ে যাওয়া যাক। সব ছেড়ে ছুড়ে ফোন পেয়ে তড়িঘড়ি করে বেরিয়ে আসলো ওরা। রাস্তার পাশে আজের গাড়ি দাঁড়িয়ে ড্রাইভিং সিটে বসে আছে দাম্ভিক ভঙ্গিতে। শক্ত চোয়াল, চোখ রক্তিম, ডিস্টার্ব সে। মেঘা, সাফা আর শিশিরকে বাইরে বেরিয়ে গাড়ির দিকে এগোয়। শিশির থেমে রাস্তার মোড়ে। মেঘা, তাহলে আজকের মতো বিদায়? এখন তো আর দেখা হবে না আমাদের। সেমিস্টার ব্রেকের পর আবার দেখা হবে। যা তোরা। সাফা ওকে চট করে জড়িয়ে ধরলো। ছেড়ে বলল, তোকে খুব মিস করবো বেবি। কিন্তু এখন বাড়ি যাবি কি করে? এদিকে তো রিক্সা দেখছি না আজ। ভরা দুপুর চড়া রোদে রিক্সা কম বেরিয়েছে বোধহয়। একটু অপেক্ষা করলে পেয়ে যাব। তোরা যা, স্যার অপেক্ষা করছে। রোদ এখানে। ওদের কথার মাঝে ওদের দাঁড়িয়ে কথা বলতে দেখে আজও গাড়িটা নিয়ে এগিয়ে এসেছে। ব্রেক কষে না তাকিয়ে কড়া চড়া গলায় বলল স্টিয়ারিং চেপে ধরে, দাঁড়িয়ে আছিস কেন? উঠবি তোরা নাকি রেখে চলে যাব? কণ্ঠে রাগ প্রকাশ পেল। মেঘা রাস্তার এদিক ওদিক তাকায়। না, আশেপাশে ফাঁকা রিক্সা চোখে পড়ছে না। এখানে প্রচণ্ড রোদ। এই রোদে শিশির একা দাঁড়িয়ে থাকবে? পথ ভিন্ন হলেও মেয়েটার পথে একদিন ঘুরে আসলে মন্দ হয় না। মেঘা গাড়ির জানালার কাছে এসে ঝুঁকে বলল অনিনয় স্বরে, ভাইয়া, এদিকে রিক্সা নেই আজ। একটু দূরে গিয়ে শিশিরকে ওর বাড়ির কাছাকাছি পৌঁছে দিবে প্লিজ? সময় নেই আমার হাতে। তৎক্ষণাৎ আজের উত্তর। শিশির বাধা দিতেই যাচ্ছিল, তার আগে আজের এমন উপেক্ষিত চড়া গলার কিছুটা বিব্রত হলো। বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে বলল, আমাকে পৌঁছে দিতে হবে না, আমি যেতে পারবো। মেঘা মেঘা তোরা যা। এই চুপ কর তো। আর ভাইয়া, সময় নেই কেন? আজ কি রাজকাজও আছে তোমার? এতটুকুই তো পথ, ঘুরে গিয়ে বাড়িতে ফিরতে পারবো। মেয়েটা একা একা এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আজ এবার তাকালো। রেগে আছে সে, মাত্রা বেড়ে কণ্ঠ শৃঙ্গে উঠালো। মেঘা, বললাম তো আমার হাতে সময় নেই। কথা বুঝিস না? উঠতে বলছি ওর। ও যখন বলেছে একলা যেতে পারবে তখন জোর করছিস কেন? আজও এভাবে কথা বলে না কখনো। আজ ভিন্ন স্বর তার। প্রকাশিত রাগ স্পষ্ট দেখতে পেল মেঘা। চোখ মুখ ঝুলে এসেছে। রাগের সাথে সাথে অবসাদ স্পষ্ট। মেঘা কিছুটা অবাক হয়ে গলা থামালো। ধীরে বলল, ভাইয়া কি হয়েছে? আমি ডিস্টার্ব মেঘ। কথা বলতে ভালো লাগছে না, প্লিজ কথা বাড়াস না, উঠে আয়। আজও সামনে তাকায়। শিশির তপ্ত মেজাজি লোকটার অহংকার দেখে মুখ ছিটকে পাশ ফিরিয়ে নেয়। ও কি লিফট চেয়েছে নাকি? মেঘা বললেও এভাবে ওর সামনে মুখের ওপর প্রত্যাখ্যান করতে পারলো এই লোকেরকে নিয়ে শিশিরের ধারণা পরিবর্তন কখনোই আসবে না, বরং খারাপ ধারণা বেড়েই চলেছে একে একে। অহংকার কম নেই তার মাঝে। মেঘা বিরক্তি করল না আর। শিশিরের থেকে মাথা নামিয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো সাফাসহ। কত বড় মুখ করে মেয়েটার সামনে কথা তুলল সে, অথচ আজও সোজাসুজি প্রত্যাখ্যান করলো। কিছু একটা হয়েছে হয়তো। শিশির রাস্তা নেমে গলা বাড়িয়ে এপাশ ওপাশ দেখছে। আদ্র এতক্ষণ তাকালো সামনে গ্লাস ছাপিয়ে। মেয়েটাকে দেখে এক পলকে দীর্ঘক্ষণ পার করলো। গাড়ি স্টার্ট করে কিছু দূর এগোলো শিশিরকে পাশ কাটিয়ে। কি একটা ভেবে থামলো। আসলেই রিক্সা নেই আজ, পাওয়া যাবে না। মেইন রোড অবধি হেঁটে গেলে তবেই দেখা মিলবে, কিন্তু সেই অবধি পথ অনেকটা। রাস্তা ফাঁকা হয়ে আসছে। তপ্ত দুপুর রোদের নিচে একলা দাঁড়িয়ে আছে মেয়েটা। শ্যামলা বর্ণের চেহারাখানা চিকচিক করতে চলছে যেন। আদ্র ব্যাক গিয়ারে পিছিয়ে আসলো আবার।
মেয়েটার পাশাপাশি থামল গাড়ি। ফ্রন্ট সিটের অন্য পাশে জানালা গলিয়ে সোজাসুজি শিশিরের দিকে দৃষ্টি তাক করলো। কাঁধের ব্যাগ চেপে ধরে সরে দাঁড়িয়েছে রমণী। আজও ভনিতাহীন ভার গলায় আদেশে ছুড়ল এক প্রকার। হেই মেয়ে, উঠে এসো, পৌঁছে দিচ্ছে। শিশির তাকায়, অভিব্যক্তি প্রকাশ না করে প্রত্যুত্তর করে আত্মগরিমা বজায় রেখে, নো থ্যাঙ্কস স্যার, আমি যেতে পারবো। বলছি না উঠতে? রিক্সা পাবে না এত সহজে। মেইন রোডে হরতাল চলছে, গাড়ি অবরোধ হচ্ছে যেখানে সেখানে। উঠে এসো ফার্স্ট। প্রয়োজন নেই, আপনার তো দেরি হয়ে যাচ্ছে, সময় নেই, চলে যেতে পারেন আপনি। আজও বিব্রত হলো, ধমকালো এবার। বেয়াদব, মুখে মুখে তর্ক করো, উঠতে বলছি না, ওঠো। আপনি আমি ধমকাচ্ছে কেন কেন? বললাম তো আপনি চলে যান। সোয়াল খিসল আদ্র। মেঘা আদ্রের দিকটা লক্ষ্য করে বলল, শিশির উঠে আয় না, ভাইয়া পৌঁছে দেবে। বাড়তি গাড়ি পাবি না এখানে। তোর ভাইয়া একটু আগে সময় ছিল না, এখনও নিশ্চয় নেই। আমাকে আলাদা করে পথ ঘুরে পৌঁছে দিতে গেলে সময় কুলাবে না তার। আমি আমার পথ চিনি, কারো সাহায্য প্রয়োজন নেই। সেই জেদি আচরণ আদ্রের বিরক্ত বাড়ে। চরম ক্ষুব্ধতায় মারি খিচে নেয়। স্টিয়ারিং ঘুরিয়ে কণ্ঠ পিষে বলে হিসিয়ে, পিয়াদব গার্ল, থাকো তুমি এখানে। এক মুহূর্ত অপেক্ষা করলো না আদ্র। শটান গাড়ি স্টার্ট করে স্থান ত্যাগ করলো। শিশির মাথা নাড়ায় দুদিকে। সে দ্বিতীয়বার কেন যেত? প্রথমবারেই উঠতো না গাড়িতে। তার উপর রাজবাড়ির লোকটার থেকে উপেক্ষিত হয়েছে প্রথমবার। ওর কি আত্মসম্মান নেই নাকি? নিজেকে ছোট প্রমাণ করে সেই গাড়িতেই সেই লোকটার কাছে সাহায্য নেবেও? কিছুতেই না। বিড়বিড় করে গাড়ি চলে যাওয়ার পথে তাকিয়ে, হাউ চিপ পারসন। বাড়িতে এসে ধূপধাপ পা ফেলে সোজা উপরে উঠে গেছে আদ্র। হিসহিস করছে গরজাস্রের রাগে। মেজাজ বিগড়েছিল একেই, তার উপর ওই মেয়েটা। অবদ্ধতায় ক্ষুদ্র মেজাজ তুঙ্গে উঠেছে আরও। মেঘা আর সাফা ওর পিছু পিছু পা টিপে টিপে নিজেরাও উপরে উঠে গেল। আজও রাগে না সহজে। রেগে গেলে তোয়াক্কা করে না কোনো কিছুর। আজ রেগে আছে, বুঝতে বাকি নেই। প্রতিমধ্যেই মেঘা সাফার মুখে কুলু পেটে বসে আছে। লাঞ্চের আগে ড্রয়িং রুমে তোফায়েল কবির বসেছিলেন। আদ্রকে দেখলেন তিনি। বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছেন, ছেলেটা ব্যস্ত সময় পার করছে, কেমন ঝিমিয়ে পড়েছে। ভার্সিটি অফিস দুটোই অ্যাটেন্ড করছে, সামলাচ্ছে নিজ দায়িত্বে। দুটোর চাপ সমান চাপে চেহারার বিষণ্ণতা ভার করে ছেলের। আজ অফিসে গন্ডগোল পাকিয়েছে, যদিও ছোট একটা ত্রুটি হয়েছে তার দ্বারা, তবুও সেটাকে নিজের সীমাবদ্ধতায় ধরে বড় বানিয়ে ফেলেছে। নিজের ওপর রাগ নিয়ে বেরিয়ে এসেছে অফিস থেকে। তার দ্বারা হবে না এসব। তোফায়েল কবির বসে বসে কিছু ভাবলেন। কিছু সময় পর উঠলেন ছেলের ঘরে। শাওয়ার নিয়ে বেরিয়েছে আজও। বেচা শরীরে সোফায় বসে মাথা এলিয়ে রেখেছে। টকবক করছে মস্তিষ্ক। তোফায়েল কবির দরজায় নক করে উপস্থিতি দিলেন। তাকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে উঠে দাঁড়ালো আদ্র। চোখ নামিয়ে নেয়। অফিসে ওর জন্য প্রজেক্ট পেপার সাবমিট হয়নি। তোফায়েল কবিরের কানে নিশ্চয়ই পৌঁছে গেছে এতক্ষণে। হয়তো সেজন্যই ঘরে হানা দিয়েছেন। ওকে ভুল প্রমাণ করে হঠাৎই ভদ্রলোক মুখ খুললেন। নিজের ক্যারিয়ারে ফোকাস করো আদ্র, অফিসে যেতে হবে না তোমার। আদ্র চট করে তাকায়। ঠিক শুনছো? নিজের ক্যারিয়ারে ফোকাস করো, অফিস শুভ্র সামলে নেবে। নিজের দিকে খেয়াল দাও। দুদিক সামলাতে গিয়ে শরীরের অবস্থা বেহাল করেছ দিনকে দিন। আমি চাইনি এটা। নিজের মনের বিপরীতে গিয়ে কিছুই করতে হবে না তোমায়। যেটা নিয়ে ফিউচার করতে চাও সেটাতেই এফোর্ট দাও। অফিস আমার জন্য ডিল হাতছাড়া হয়েছে, তাই বাদ দিচ্ছে না আমায়। এতদিন অফিসে জয়েন করার জন্য তো এত ইনসিস্ট করলেন, এখন যেই একটা ভুল হলো আমার দ্বারা সেই মত পাল্টালেন। তোফায়েল কবির পুরো দৃষ্টিতে তাকালো, হাসেন ভঙ্গুরভাবে, কেমন নেতিয়ে পড়া চোখে তাক করে বলেন, তোমার আর তোমার ভাইয়ের ভাবনায় ভুল সংশোধন করতে পারলে সেটাই করতাম আমি আগে। মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হয় না। ইনসিস্ট করে যদি ভুল করে থাকি তাহলে ভেবে নাও সে ভুল সংশোধন করছে এখন। অফিসের প্রেশার নিতে হবে না তোমায়। যা করছিলে তাই করো। যেভাবে চলছিল সেভাবেই বেশ, সেভাবেই চলো। বাবা হিসেবে তোমার ভালো চাওয়া ব্যতীত আমার আর কিচ্ছু চাওয়ার নেই। ভাইয়ের মতো যদি আমাকে ভুল বুঝো তাহলেও কিছু করার নেই। বেরিয়ে আসলেন তিনি।
আঁচল নিষ্প্রাণ চোখে তাকিয়ে দেখলো বাবাকে। হঠাৎই মনে পড়ে গেল শুভ্র সেদিনের ভুল বলেনি। পরদিন শুক্রবার বিকেলের লগন। সূর্য হেলে পড়েছে পশ্চিম দিগন্তে। পশ্চিম আকাশে লালচে কমলা রং ধারণ করেছে। ক্ষয়ে ক্ষয়ে মিলিয়ে যাচ্ছে দিনের উজ্জ্বল আভা। পাখিদের নিড়ে ফেরার ফুসরত জুগেছে। গলা চিরে ডেকে ডেকে গগন কাঁপিয়ে তুলছে জানা ঝাপটে। সদরের দিকে কড়া পড়তেই নিজের এলোমেলো অবস্থা ঠিক করলো শিশির। কোমরে পেঁচানো ওড়নাটা খুলে ভালোমতো গায়ে জড়িয়ে নিল। বসার ঘরে কেউ নেই। নিজে গিয়ে দরজা খুলে দিল সে। চৌকাঠের বাইরে অপরিচিত বেশ কিছু মুখ। জঞ্চারেক সভ্য পোশাকধারী একটা মেয়ে আর একজন মহিলাও আছেন চারজনের মধ্যে, আর বাকি দুজন পুরুষ। শিশির ভরা চোখে একে একে সবাইকে পরখ করলো। অচেনা সকলে। না চিনে নরম কণ্ঠে বলল, কাকে চাই? আপনাকে তো চিনলাম না। তুমি ইকরা? ভদ্রমহিলা আকস্মিক প্রশ্ন। শিশির চোখ শুরু করে উত্তর করার আগেই পাশের ছেলেটা মুখ খোলে, না মা, ও ইকরার নয়। ও ইকরা নয়, ইকরার ছোট বোন। শিশির হতাবাক হয়ে বলে, আপনারা আপুকে চেনেন? তুমি তো শিশির, অ্যাম রাইট? অ্যাকচুয়ালি আমি ইকরার কলিগ আবিদ। হয়তো চিনবে না আমায়। এনারা আমার বাবা মা আর বোন। ও, কিন্তু আমাদের বাসায়, আই মিন, কিছু প্রয়োজন ছিল? ভদ্রমহিলা হেসে উঠলেন। খালি কৃত্রিম হাসি মনে হলো। শিশিরকে পাশ কাটিয়ে ভেতরে পা বাড়ালেন তিনি। ভীত হলো নমনীয় মেয়েটা। এভাবে হুটহাট অপরিচিত কেউ বাড়িতে ঢুকে পড়লে ভয় পাওয়ারই কথা। এমনিতেই ওদের ছোট্ট বাড়িতে কেউ আসে না। আবিদ পরিচিত অনুসারে আপুর কলিগ, কিন্তু শিশির তো চেনে না কাউকেই। মেয়েটার ভয় ঠেলে মুখ খুলতে উদ্যত হলো। তার আগে ভদ্রমহিলার চোখ কুঁচকে এদিক ওদিক তাকিয়ে কণ্ঠ চিপে বললেন, প্রয়োজন তো আছেই। প্রয়োজন না হলে কি আর অলিগলিতে আসতাম নাকি? যাই হোক, প্রয়োজনটা তোমার বোনের সাথে। কোথায় সে? ডাকো দেখি কত বড় সুন্দরী। যে সৌন্দর্যে আমার ছেলেকে নাকানি চোবানি খাওয়াচ্ছে সে। মানে? ভদ্রমহিলা এদিক ওদিক দেখার মাঝে বসার ঘরের মাঝে বরাবর দাঁড়ালেন। পুরনো সোফা এক পাশে। মুখ বিকৃত করে নাক ছিটকালেন তিনি। মাথা ঝাঁকালেন, গা গুলিয়ে আসছে ভাব ধরলেন এমনটা। চিপা চিপা কণ্ঠে চিপ চিপা চাপা ছোটখাটো একটা বাড়ি, একতলা ছাদ বিশিষ্ট, শহরের একপাশে। সরু অলিগুলো পেরিয়ে অনেকটা পথ হেঁটে আসতে হয়। গাড়ি ঢোকে না এদিক। সেই রাস্তার মোড়ে গাড়ি থামিয়ে এই অবধি হেঁটে এসেছেন তারা, কেবলমাত্র তার বড় ছেলে আবিদের তাগিদে। আবিদ ইকরাকে পছন্দ করে। পছন্দের সময়সীমা অনেক পূর্ব হতে চলে আসছে এ অবধি। কিন্তু ইকরা নারাজ। লোকটার পছন্দ জেনেও সব এড়িয়ে চলে সে। আগে দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আবিদকে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার পর গুড়িয়ে গেছে সে সম্পর্ক। মেয়েটা এখন যথাসম্ভব এড়িয়ে চলতেই চায় ওকে। বাপ নেই, বোন ভাই আর মাকে নিয়েই তার ছোট্ট সংসার। বর্তমান পরিবারের একমাত্র ভরসা সেই। উপার্জন কম একমাত্র কেউ। ও চলে গেলে বাড়ি দেখবে কে? কিভাবে চলবে ওর পরিবার? এসব বাহানায় আবিদকে উপেক্ষা করেছে সে। লোকটার সব জানা, তবুও হাল ছাড়েনি। অনেক সাধনার পর বাড়িতে রাজি করাতে পেরেছে। আজ এসেছে ইকরাকে দেখতে। ইকরা বাড়িতে নেই। শিশির তবদা মেরে দাঁড়িয়ে আছে। ওর মা কথা শুনে ঘর থেকে বেরোলেন। উঠোনে এত সব অপরিচিত মুখায়ব দেখে দৃষ্টি সরু করলেন তিনি। শিশির ছটফট করে মায়ের কাছে যায়। আজমিরা বেগম মেয়েকে দেখে প্রশ্নসূচকে বললেন, এনারা কারা? আপুর অফিসের কলিগ উনি। আমাদের এখানে কি চাই? আপুকে খুঁজছে। আবিদ এগিয়ে সালাম দেয়। উত্তর করেন আজমিরা বেগম, আপনারা আমাদের বাড়িতে এভাবে? ইকরা তো বেরিয়েছে একটু, সন্ধ্যা নামতে চললো, ফেরার সময় হয়েছে ওর। আবিদের মা বাবা বসেছেন, ক্ষুণ্ণ চোখে এপাশ ওপাশ দেখছেন বারবার। আবিদ দাঁড়িয়ে থাকার মাঝে ইকরা আসলো। সদর খোলা দেখে ভেতরে ঢুকতে ঢুকতে গলা উঁচিয়ে বলল, শিশির, দরজা খুলে রেখেছিস কেন? দরজা খোলা দরজা লাগিয়ে পিছু ফিরতেই থমকায় মেয়েটা। একখানা সুপরিচিত চেহারা। আকুল দৃষ্টিতে চেয়ে আছে। প্রথমেই চোখাচোখি হলো তার সাথে। পরক্ষণে চোখ সরু করলো ইকরা। এগিয়ে বাদবাকি সবাইকে নজরে নিল। হাতে বাজারের ব্যাগ। পিটপিট করে এগিয়ে গিয়ে ধীরে উচ্চারণ করলো মেয়েটা, আবিদ, আপনি এখানে? ও, তুমি তাহলে ইকরা?
আবিদের মা উঠে দাঁড়ালেন, ইকরার দিকে ঘুরে আগাগোড়া পরখ করলেন ওকে। তার দৃষ্টি দেখে থতমত খায় মেয়েটা। কিছু একটা আন্দাজ হতেই ছ্যাদ করে ওঠে, ঠোঁট ভিজিয়ে ধীরে বলে, আপনারা এখানে? আই থিঙ্ক তোমার জানা আছে আমরা এখানে কেন এসেছি। আজমিরা বেগম মেয়েকে দেখে প্রশ্ন করলেন, ইকরা কি হয়েছে? ওনারা আসবেন এটা জানতিস তুই? আগে বলিসনি কেন? শিশির, যা গিয়ে ওনাদের জন্য কিছু একটা ব্যবস্থা কর। প্রয়োজন নেই, আমরা এখানে খেতে আসিনি। আপনার বড় মেয়ের জন্য সম্মত নিয়ে এসেছি। আমার ছেলেটার মাথাটা ভালোই খেয়েছে আপনাদের মেয়ে। ফ্যামিলি বিজনেস ছেড়ে আমাদের মেয়ের পিছু পিছু ছোটোখাটো একটা জব করছে আমার ছেলে। এখন আবার বাড়িও ছাড়তে চাইছে শুধু আপনার মেয়ের জন্যই। মানে? আবিদার আবিদের মা হাসলেন। বাবা বললেন ঠান্ডা স্বরে, সোজাসুজি বলতে গেলে আমরা আপনার বড় মেয়েকে আমাদের বাড়ির পুত্রবধূ করতে চাই। আমার ছেলে ইকরাকে পছন্দ করে। পছন্দের মাত্রা ছাড়িয়ে ভালোবাসার পর্যায়ে গিয়েছে। আপনার মেয়ে সবটা জানে। তার থেকে বুঝে নেবেন এবং তাকে একটু বোঝাবেন। আবিদ ওকে ভালোবাসে। আমরা কেবলই আমাদের ছেলে চাওয়াটাকে প্রাধান্য দিতে এসেছি আজ। আমার আপনার মেয়েকে আমাদের ছেলের জন্য চাই আমরা। ইকরা চোখ বড় বড় করে তাকায় আবিদের দিকে। আবিদ, এসব কি হচ্ছে? আপনি হঠাৎ করে। তাকে কথা শেষ করতে দেওয়ার হলো না। আন্টি, আমি আপনার মেয়েকে চাই, কিন্তু আপনার মেয়ে আপনাদের ছাড়তে চায় না। ছাড়তে হবে না। বিয়ের পর ইকরা এ বাড়িতে থাকবে। ফ্যামিলি ছাড়তে হবে না ওকে। ও যেভাবে চাইছিল সেভাবেই চলবে। শুধু যোগ হব আমি, তবুও বিয়োগ হব না। আমার ইকরাকে চাই। ও আপনাদের ফ্যামিলির নির্ভরতা, সেভাবেই থাকবে। শ্বশুর বাড়িতে যেতে হবে না ওকে। আমি ফ্যামিলি রাজি এতে। আপনি যদি রাজি থাকেন তাহলে ইকরাকে বিয়ে করতে চাই আমি। আবিদ, পাগল হয়ে গেছেন আপনি? হয়েছি। আপনি কথা বলবেন না মাঝে। আমার জীবন আর আমি কথা বলবো না? দেখুন, আমি বুঝিয়েছিলাম আপনাকে। আমার জীবন আলাদা। আমার পরিবারের গণ্ডির বাইরে আমার আর কিচ্ছু নেই। এই গণ্ডি ছাড়তে চাইছি না আমি। আপনি বলেছিলেন আমার ফ্যামিলি মানবে না। শুনুন তবে, মেনে নিয়েছে আমার ফ্যামিলি। আমি আপনাকে বিয়ে করে এ বাড়িতে থাকবো, তবুও আপনাকে ছাড়বো না। হাতের বাজারের ব্যাগটা আপনি ফসকে যায় ইকরার হাত থেকে। ঘন পলক ফেলে সে। আবির, হ্যাঁ ইকরা, আমার বলতে দ্বিধা নেই। আমি আপনাকে চাই শুধু। তার জন্য সব কিছু ছাড়তে পারবো। বাকিরা নিস্তব্ধ। শিশির আর আজমিরি বেগম কেবল মূর্ত বনে দাঁড়িয়ে রইলেন। বেশি কিছু মাথায় ঢুকলো না তাদের। আবিদের মা ছেলের আচরণের দাঁত চেপে ধরেন, হাত মুঠো করে সামলান নিজেকে। অনেক সহ্য করেছেন তিনি। এই একটা সাধারণ মেয়ের জন্য পাগল তার ছেলে। পরিবার ছাড়তে দুবার ভাববে না। ইকরা নিজের পরিবার ছাড়বে না, এটা জানার পর থেকে আবিদ নিজের পরিবার ছাড়ার জন্য উঠে পড়ে লেগেছে। তবুও এই মেয়েকেই তার লাগবে, সেটা যে করেই হোক। সহ্য ক্ষমতা ছাড়িয়ে যাওয়ার পর ছেলের পাগলামোতে সায় দিয়ে এখানে এসেছেন আজ সবাই। রাগে মুখ চেপে খুললেন তিনি। শোনো মেয়ে, আমার ছেলে তোমার জন্য আমাদের পরিবার ছাড় শোনো মেয়ে, আমার ছেলে তোমার জন্য আমাদের ছাড়তে চায়। এতেও দ্বিমত আছে তোমার? আমাদের পরিবারের বড় বউ হবে তুমি। আর বড় বউ কিনা তার স্বামীকে হাতিয়ে ঘর জামাই রাখবে? রাখো, আপত্তি নেই আমাদের। তবে হ্যাঁ, আর একটা সুযোগ দেই। পিছু ফিরলেন তিনি, শিশির দিকে তাকালেন। মেয়েটার আগাগোড়া পরখ করে বললেন আবার, আমার ছোট ছেলের বউ হিসেবে তোমার বোনকে চাই আমরা। তুমি আমার বড় ছেলেকে রাখবে, আর আমরা তোমার ছোট বোনকে। এক ছেলের বউকে বাড়িতে রাখতে চাই আমি। যদি সম্পর্ক হয় তাহলে দুটো হবে। আমার এক ছেলে তোমাদের বাড়িতে আসবে, আর তোমার বোন আমাদের বাড়িতে যাবে। আর বাড়ির বউ হিসেবে আমার বাড়ির বউ হিসেবে তুমি যদি তোমার পরিবার ছাড়তে না চাও, তাহলে আমি কিভাবে চাইবো আমার ছেলেকে ছাড়তে? আমার ছেলে আবার তোমাকে ছাড়বে না। ছাড়াছাড়ি হিসেব সমান সমান হোক তাহলে। আমার বাড়িও পূর্ণ থাক, আর তোমার বাড়িও। তোমার সাথে সাথে তোমার ছোট বোনকেও পছন্দ হয়েছে আমার। চলবে। আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। এই পর্বটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।